সবাইকে স্বাগত এনজয়েড রিনিতে। আজ আপনাদের কাছে আবার আসলাম সাহিত্যিক শঙ্করকে নিয়ে। অনেক অজানা তথ্য নিয়ে আপনাদের কাছে চলে আসলাম শঙ্করকে আরো ভালোভাবে জানার জন্য। এর আগেও শঙ্করকে নিয়ে আমার বিশেষ কিছু ভিডিও দেখেছেন। আজ চরণ ছুঁয়ে যাই সেই সব অগ্রজদের, মানে শঙ্করের ভাষায় শঙ্কর কি বলে গেছিলেন বিভিন্ন সাহিত্যিক নিয়ে, যাদের সংস্পর্শে উনি এসেছিলেন, সমৃদ্ধ হয়েছিলেন। প্রথমেই তিনি বলেছেন চরণ ছুঁয়ে যায় সেই সব অগ্রজদের, যাদের কেউ বলতেন পাক্কা শয়তান না হলে খাঁটি ঔপন্যাসিক হওয়া যায় না। কেউ সাহিত্যে মিষ্টতা আনতে খেতে দিতেন গুঁড়ো রাবড়ি। 7ই ডিসেম্বর তার 82 বছর ছুঁয়ে সাহিত্য জীবনের বহু ঘাত অভিঘাত মান অপমানের কাহিনীতে শঙ্কর রসেই সব অগ্রজদের, যাদের কেউ বলতেন পাক্কা শয়তান না হলে খাঁটি ঔপন্যাসিক হওয়া যায় না। তার সাহিত্য জীবনের বহু ঘাত প্রতিঘাত মান অপমানের কাহিনীতে শঙ্কর। হঠাৎ একদিন ছাপা শুরু হয়ে যায়, তারপর সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, কখনো বা বছর ধরে চেনা জানা চরিত্রদের কি হবে তা ঈশ্বরও জানেন না। যার জানবার কথা সেই লেখকও অনেক সময় জানেন না, জানলেও মুখ খোলেন না। 20 শতকের মধ্যপর্বে বাংলা কথা সাহিত্যের সুবর্ণ যুগে স্মরণীয় সাহিত্য চরিত্রদের কি পরিণতি হতে চলেছে তা নিয়ে ঘরে ঘরে বিশেষ উত্তেজনা। এই সময় অন্দরমহলে প্রবেশ করে আমি কোনো এক সময়, মানে শঙ্কর বলছেন কিন্তু, সবাইকে স্বাগত জানিয়ে এক ধারাবাহিকের উত্তেজনার অংশ হয়ে পড়েছি। এই মহা উদ্যমের স্রষ্টা এবং অংশীদারদের খুব কাছ থেকে দেখার দুর্লভ সুযোগও পেয়ে গিয়েছিলেন শঙ্কর। শঙ্করের বয়ানিতেই শুনুন। শুধু যা বুঝতে পারিনি, সাহিত্যের রান্নাঘরে এমন ভাবে প্রবেশের সুযোগ কম স্বদেশবাসী পেয়ে থাকেন। এই বিষয়ে কাউকে খুব খুঁটিয়ে প্রশ্ন করার সাহসও মাথায় আসেনি। মাতৃমুখে শুনেছি যারা প্রাণ তুচ্ছ করে বাংলায় ধারাবাহিক লেখার দুঃসাহস দেখান তারা সব ম্যাজিশিয়ান পিসি সরকার। কি করে কি হয় তা তারা মুখ খুলে কাউকে না বলতে খোদ সম্পাদকের কাছে দায়বদ্ধ। খোদ সম্পাদকের মাথার মণি তৎকালীন দেশ পত্রিকার সাগরময় ঘোষ সবজান্তা হয়েও একটা বেপরোয়া ভাব নিয়ে চলতেন। বলতেন, আমার কোনো চিন্তা নেই, আমার ব্যবসা স্টেজ ভাড়া দেওয়া, কে কিরকম গাইবে বাজাবে নাচবে সে আর্টিস্ট বুঝবে, আদর হলে সেই পাবে, আর পাবলিকের মনে না ধরলে কেউ ভবিষ্যতে তার নাম মুখে আনবে না। রিটায়ার্ড আর্টিস্টকে রিএমপ্লয় করা আমার ব্যবসা নয়, আমাকে সারাক্ষণ নতুন লেখককে খুঁজে বার করতে হবে, আর স্টেজে খুব নাম হলে আমি তাকে আবার তাতাবো, জিজ্ঞেস করব আবার কবে শুরু করবেন। মাতৃগর্ভে অন্তত 10 মাস 10 দিন তো সৃষ্টিকে রাখতে হবে, কিন্তু মুশকিল হলো সাফল্য এলে অনেকের পক্ষেই মাথা ঠিক রাখা শক্ত হয়। আমি তাই মধ্যপথের পথিক হয়ে একজন সফল লেখকের সঙ্গে আরেকজন ভার্জিন আর্টিস্টকে একই সঙ্গে এই সাপ্তাহিক যজ্ঞের আসনে বসিয়ে দিতে চাই। আমার দায়িত্ব বেড়ে যায়, লোকে নিন্দা করতে চায় যে আমি শিল্পী নির্বাচনে বেস্ট লোক নই।
উল্টো দিকে শিবরাম চক্রবর্তী বলতেন, কেউ কেউ ফুলের বাগানে বা সবজির ক্ষেতে এসেছে, প্রত্যেক সপ্তাহে যা পছন্দ তা পটাপট ঝুড়িতে বা সাজিতে তুলে দায় সেরে নিচ্ছে। কেবল লেখকই হিসাব করে নিয়েছেন একদিন এইসব ফুল দিয়ে কি ধরনের মালা গাঁথা হবে, অথবা সমস্ত সবজি থেকে কোন চচ্চড়ি বা ঘন্ট শেষ পর্যন্ত কোন ভোজনে লাগবে। সুরসিক শিবরাম আরো বলতেন, মেসের বিল মেটাবার জন্য যারা দৈনিকে, সাপ্তাহিকে অথবা মাসিকে কলাম চালিয়েছেন তারাই বিশেষভাবে জানেন এই ধরনের ধারাবাহিকতা কত সহজ এবং কত কঠিন। কিন্তু মিত্তিরদের খপ্পরে পড়ো না, ওরা খালে, নদীতে, সমুদ্রে মাছ ধরতে বেরুবে, তাই বড়শি দরকার। ভাবছো মাছ ধরবার জন্য? ওদের দুটো সেট বড়শি, একটা মাছকে টেনে তুলবার জন্য আর একটা পাঠকদের প্রতি হপ্তায় গেঁথে রাখার জন্য। এই জন্য ওরা অনেক ছক টক কেটে নেয়। প্রত্যেক কিস্তির কোথায় ক্রমশ শব্দটি ছাপা হবে তা এদের কাছে মস্ত ব্যাপার। পাঠককে ওরা কিছুতেই বড়শি ছেড়ে বেরিয়ে যেতে দেবে না। ধারাবাহিক সংক্রান্ত আরো কত মহামূল্যবান টোটকা তখন যে শুনতাম তা ভাবলে দুঃখ হয়। ঠিক মতন দ্বাদশ মহারথীর পলিসি তখন ঠিকঠাক ভাবে লিখে রাখলে যে কোনো বিশ্ববিদ্যালয় আমাকে একটা সাম্মানিক ডক্টরেট দিয়ে দিতে পারত। নবযুগের গুণমুক্ত পাঠক পাঠিকারাও বাড়তি কিছু পেতেন মৃত লেখকদের জীবিত চরিত্রদের আচরণ থেকে, এবং বুঝতে পারতেন তেমন গল্প উপন্যাস এখন কেন দুষ্প্রাপ্য হয়ে উঠছে। আকারে ঢাউস হয়েও প্রধান চরিত্রগুলি কেন চুনো মাছ মনে হচ্ছে, অথবা মনে হচ্ছে স্বদেশের খালবিলে এদের জন্ম নয়, অন্য দেশের গভীর সমুদ্র থেকে তুলে এনে ডিপ ফ্রিজে রেখে এদেশে তাদের পুজো করা হচ্ছে। সাহিত্যে সারস্বত প্রাঙ্গণে প্রবেশ করে একই সঙ্গে পেয়েছি র্যাগিং বা নিপীড়ন। এই দু দলের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ধারাবাহিক থেকে বই প্রকাশ হবার আগে দিল্লি থেকে সম্পাদককে অভিনন্দন এবং নবাগতকে সুস্বাগতম জানিয়েছিলেন আরেকজন কিংবদন্তি সম্পাদক ও লেখক সন্তোষ কুমার ঘোষ। পরে আশীর্বাদ জুটেছিল ধারাবাহিকের নিয়মিত পাঠক অন্নদাশঙ্কর রায় মহাশয়ের কাছ থেকে, যিনি জানিয়েছিলেন, আপনার প্রথম সাফল্য যেন জীবনের শেষ সাফল্য না হয়। এই আশীর্বাদ যে কতটা গুরুত্বপূর্ণ তা কিছুদিনের মধ্যে হাড়ে হাড়ে বুঝেছিলাম। মন্দির প্রাঙ্গণে তীর্থ দর্শনে এলে যে বহুজনকে বারে বারে সম্মানিত করতে হয় তা আমার তেমন জানা ছিল না। এমনি একজন শক্তিমান আগে থেকে ঠিক করে রেখেছিলেন কোন প্রকাশককে আমি বইটা দেব এ বিষয়ে মনস্থির করতে আমি একটু সময় ভিক্ষা করায় তিনি বেশ কয়েক বছর আমার সঙ্গে বাক্য বিনিময় করেননি, এবং কয়েকজন পার্ষদ আমার অঙ্গে ওয়ান বুক অথরের ছাপ লাগিয়ে দিয়েছিলেন। উকিলের মুহুরি কোন সাহসে সরস্বতী স্নেহধন্য হতে চায়। এই সময় বাংলার বিশিষ্ট লেখকদের ভালোবাসা অকাতরে পেয়ে অপ্রাপ্তির দুঃখ বুক থেকে মুছে গিয়েছিল। মা বলতেন, কার কাছ থেকে কি পেলে তা কখনো ভুলবে না, মনে রাখবে পাওয়াটা তোমার পাওনা গন্ডা নয়। তিনি আরো বলতেন, তোমার কত ভাগ্য, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মতন লেখকরা দ্বার ভাঙা থেকে এসে তোমার বাড়ি খুঁজে আশীর্বাদ করে গেলেন। আমাকে বলে গেলেন, মা একে দেখবেন যেন শরীর স্বাস্থ্য নিয়ে লিখে যেতে পারে। লেখাটা বড় পরিশ্রমের এবং কষ্ট সাপেক্ষ কাজ। এই সময় পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ লেখকের সঙ্গেও দেখা হয়েছিল। বললেন, ঠাকুরের আশীর্বাদ তোমার উপর ঝরে পড়ুক। তারপর আমার শীর্ণ শরীরটার উপর চোখ বুলিয়ে নিয়ে বললেন, এত কম বয়সে লাইনে কেন এলে ভাই? অনেক বছর তো টিকে থাকতে হবে, বড্ড কষ্টের কাজ। আরো একজন ছিলেন যিনি সদা হাস্যময়, শিবরাম চক্রবর্তী। দেখা হলেই পকেট থেকে একটা লজেন্স অথবা একটু রাবড়ি চূর্ণ দিতেন, যা আসলে হরলিক্সের গুঁড়ো। বলতেন, এটা সারাক্ষণ খাবে যাতে লেখা থেকে মিষ্টতা অদৃশ্য না হয়ে যায়।
আরো বলতেন, সারাক্ষণ গোমড়া মুখে গল্পের প্লট ভাবলে বেস্ট সেলার হওয়া যায়, কিন্তু বড় লেখক হওয়া যায় না। কাজিন সিস্টারদের সঙ্গে নিয়মিত গল্পগুজব করা বিশেষ প্রয়োজন। আরো একজন সদানন্দ সুরসিক লেখকের সঙ্গে পরিচয় হয়েছিল। তিনি তখনকার বিখ্যাত অচলপত্র পত্রিকার সম্পাদক। হাওড়ায় আমাদের পড়শি বিজয়গুরুর কাছে আসতেন। একদিন বইপাড়ায় দেখা হলো। বললেন, উকিলের ছেলে এবং ব্যারিস্টারের বাবু হিসেবে খুব বুদ্ধিমানের লাইন বেছে ফেলেছ। প্রতি সপ্তাহে উকিলদের দুনিয়ায় কোন মামলায় জজরা কি জাজমেন্ট দিল তা ছাপা হয়ে যায়। প্লটের দুশ্চিন্তা তোমার থাকছে না। একের পর এক প্রকাশকের খরচায় কত অজানারে 1, কত অজানারে 2, কত অজানারে চেপে যাও। এই কথা শুনে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট ধরে এগিয়ে যাচ্ছি, তখন দীপ্তেন বাবু দ্রুত পদে এগিয়ে আস্তে আস্তে উঁচু গলায় বলছেন, একটু ভুল বলে ফেলেছি ভাই, কিছু পয়সা তোমাকে সঞ্চয় করতে হবে। কারণ এই মহাগ্রন্থের লাস্ট খণ্ডের লাস্ট ফরম্যাটটার খরচ তোমাকেই দিতে হবে, যাতে থাকবে তোমার সঙ্গে তোমার প্রকাশকের মামলার বর্ণনাটা। এর আগে আরো কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে। ধারাবাহিক প্রকাশিত হচ্ছে, কিন্তু বইটার নাম দেওয়া হয়নি। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক পরিচ্ছদের আলাদা আলাদা নাম। শুভাকাঙ্ক্ষীরা সবাই বেশ চিন্তিত হয়ে উঠছেন, বিশেষ করে প্রচ্ছদ শিল্পী অজিত গুপ্ত এবং নিউ এজ পাবলিশার্সের কর্ণধার জানকীনাথ সিংহ রায়। এক রবিবার জানকীবাবু আমাকে প্রেমেন্দ্র রবিবাসরীয় প্রভাত আড্ডায় নিয়ে গেলেন। তিনিও বললেন, বড্ড বয়স কম, সভা সমিতিতে যেও না, লোকে ভুল বুঝবে। জানকীবাবু বললেন, বিভিন্ন দেবতার তেজে যেমন দেবী চণ্ডীর সৃষ্টি হয়েছিল, এরও তাই। অনেকে নানা রকম সিক্রেট শেয়ার করছে। রূপদর্শী ওর ফার্স্ট বইয়ের ফার্স্ট লাইনটা লিখে দিয়েছে। ওর সাজেশন, এর নাম হাইকোর্ট, ওটাই বইয়ের নাম হোক। কিন্তু লেখকের অনিচ্ছা। কেউ বলছে নাম হোক কালো গাউন, কিন্তু এতে আমার আপত্তি। লোকে রহস্য কাহিনী ভাববে, বিয়েতে একদম যাবে না। প্রেমেন্দ্র মিত্র মোটেই বিরক্ত হলেন না। একজন কম বয়সী ও অনভিজ্ঞ লেখককে পক্ষে করাটা যেন তারই দায়িত্ব। তা মেনে নিয়ে বেশ কিছুক্ষণ ভেবে জাজমেন্ট দিলেন, নাম তো রবি ঠাকুর দিয়ে গিয়েছেন। ডিটেকটিভ গল্প নয়, উকিলের গল্প হয়েও তা নয়, মানব জীবনের অজানা রহস্যের ওপর এক কুমার কিশোরের আলোকপাত। অতএব কত অজানারে। আর একটু ভেবে বললেন, অনেক দিন পরে বাংলা উপন্যাসে প্রধান চরিত্র এক বিদেশি। মানুষ বুঝবে রবীন্দ্র কবিতাটির তাৎপর্য। ঘরকে করিলে নিকট বন্ধু, দূরকে করিলে ঠাই। নামের মধ্যে না থেকে ওই ব্যাপারটা অদৃশ্যভাবে উপস্থিত রয়েছে। ওইটাই জুনিয়র লেখককে সিনিয়র লেখকের বোনাস। প্রেমেন্দ্র মিত্র আরো বোনাস দিয়েছেন এই লেখককে। রেলের চাকরিতে দরখাস্ত করতে পারছিলাম না। প্রেমেন্দ্র মিত্র আমাকে ডেকে নিজের হাতে একটা অবিস্মরণীয় সার্টিফিকেট দিলেন। আর একবার দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ারে বঙ্গীয় লেখকদের ডেলিগেশন লিডার হিসাবে তিনি বললেন, এই লেখকটির ওপর নজর রাখবেন। কঠিন বিষয়কে নিতান্ত সহজ করে বলার দুর্লভ ক্ষমতা ও আয়ত্তে এনেছে। সবার শেষে বললাম, এসব কি বললেন আপনি? উনি হেসে বললেন, ওইটাই তো সব লেখকের লক্ষ্য হওয়া উচিত। এই জন্যই তো শঙ্করাচার্যকে সরিয়ে রেখে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ নিয়ে মানুষের এত মাতামাতি। এসব আলাপ আলোচনা পরে হবে। এখন চুপি চুপি আমাদের দুজনকে যেতে হবে দোদণ্ড প্রতাপ এক মন্ত্রীর বাড়িতে, ছেলের চাকরিতে ট্রান্সফারের প্রচেষ্টায়। সে অন্য এক গল্প পরে বলা যাবে। আমার মুশকিল হলো, কোনো ব্যাপারেই কোথাও আমি একলা যেতে পারি না। নিন্দুকরা বলে আমি যেসব পুরস্কার পেয়েছি তার যোগ্য আমি নই।
কিন্তু এমনই আমার জনসংযোগ যে লীলা পুরস্কার ছাড়া আর কোনো পুরস্কারই আমার অপ্রাপ্য রইল না। কলকাতার এই পুরস্কারটি মহিলা সাহিত্যিকদের জন্য এবং কয়েকজন হিংসুটে সাহিত্যিক ওই নামের একজন বিখ্যাত লেখিকার সঙ্গে তার পরিচয়ের প্রতি তির্যক মন্তব্য করতেন। কিন্তু প্রেমেন্দ্র মিত্র ছিলেন সব অর্থে পরোপকারী বন্ধু। দিল্লিতে মন্ত্রী সাক্ষাতে যেতে যেতে দুঃখ করেছিলেন, চাকরি করতে করতেই আমাদের জীবনটা গেল। একবার আমি ঢাকায় চলে গিয়েছিলাম, সেই সময় আমার বন্ধু শিবরাম আমার হয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছিল। আমি ফেরবার আগেই ইন্টারভিউ লেটার এসে গিয়েছিল। শিবরাম টেলিগ্রাম করেছিল, কিন্তু আমি নির্ধারিত দিনে ফিরতে না পারায় দুঃসাহসী শিবরাম নিজেই ইন্টারভিউ দিয়ে এলো এবং প্রেমেন্দ্র মিত্রের চাকরি হয়ে গেল। ফিরে এসে চাকরিতে জয়েন করে এলাম। লেখকদের মধ্যে এমন ভালোবাসা একসময় সম্ভব ছিল। তারপর দুঃখ করলেন, এখন যা সব শুনি তা বিশ্বাসই হয় না। তিনি বলতে চাইলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের খালের ওপারে সমকালের আরেক দিকপাল সাহিত্যিকের কথা। খালপাড়ে চেতলায় বিমল মিত্রের সঙ্গে আমার পরিচয় নিবিড়। আর কোনো সাহিত্য সাধকের সঙ্গে এমন নিবিড় সখ্য আর হয়নি। কত সময় যে একসঙ্গে ব্যয় করেছি তার হিসেব নেই। সাহিত্যই অধ্যয়ন জ্ঞান, সাহিত্য, সাহিত্যিক এবং পাঠকের মানসিকতা সম্বন্ধে নিরন্তর যেসব স্পার্কলিং কথা বলতেন তা ঠিকমতো সংগ্রহ করে রাখলে 5 খণ্ডের একটি অবিস্মরণীয় বই হয়ে যেত। মস্ত বোকামি করে ফেলেছি। স্মৃতি যে প্রায় বিশ্বাসঘাতকতা করে তা যখন বুঝলাম তখন দেরি হয়ে গিয়েছে। সাহিত্য সৃষ্টির বাইরে আর কোনো কথাই তার মুখ দিয়ে বেরুতো না। যখন স্ত্রী পুত্র কন্যার প্রসঙ্গ উঠত তখনও সেটা লেখকের দৃষ্টিকোণ থেকে উঠত। বিমল মিত্র বলতেন, বাংলা কথা সাহিত্যটা বঙ্কিম, শরৎ, বিভূতি থেকে বাউলদের হাতে চলে গিয়েছে, কিন্তু জেনুইন শয়তান না হলে জেনুইন নভেলিস্ট হওয়া যায় না। চাটুর্যে বারুজ্যেদের উপন্যাসে ব্রাহ্মণোচিত দোষ থেকে যায়। তাহলে ঘোষ বোস মিত্ররাই কথা সাহিত্যের প্রধান নাগরিক হবেন 20 শতকের দ্বিতীয় পর্বে? ইয়েস, তবে সেখানেও অনেক গন্ডগোল। খালপাড়ে আপনার শুভানুধ্যায়ী প্রেমেন্দ্র মিত্র সেই লিস্টিতে থাকছেন না। শুনুন, তাঁতি অনেক রকম হয়, কেউ গামছা বোনে, কেউ শাড়ি বোনে, অতি অল্প কজনই কার্পেট বোনার হিম্মত রাখে। আমাদের বাংলায় যে উপন্যাস লেখা হয়েছে সব শাড়ি, কিন্তু মৃত্যুর ছাড়া কেউ সাহেব বিবি গোলাম কড়ি দিয়ে কিনলাম লেখার দুঃসাহস দেখাতে পারেনি। আমাদের মুশকিল, যা পেয়ে আমরা গদগদ সেগুলি আসলে বড় গল্প। জাত নভেল কাকে বলে তা আমাদের মাথায় ঢোকে না। ব্যাপারটা ক্লাসিক্যাল গানের মতন। এর সমঝদার হতে গেলে ধৈর্য লাগে, ট্রেনিং লাগে, সেই সঙ্গে লাগে কান। কোনো বাধা না দিয়ে এসব কথা শুনে গিয়েছি, বুঝেছি। উপন্যাসের নির্মাণ সম্বন্ধে এত বেশি চিন্তা করেন বলেই বিমল মিত্র নিদ্রাহীনতায় ভোগেন। তিনি বলতেন, ঘুমের ট্যাবলেট খাওয়া ঠিক নয়, অনেক ভালো ভালো চিন্তা উঁকি মেরে ফাঁকি দিয়ে পালিয়েছে। জিজ্ঞেস করেছি, এতই যদি দুর্বলতা তাহলে বাংলার কথা সাহিত্য আর সমুদ্র হিমাচল জয় করলো কিভাবে? বিমল মিত্র বলতেন, শুনুন মশাই, 2 জন অবাঙালি লেখকের 2 খানা বই আমাদের সর্বনাশ করে গিয়েছে। এরা হলেন বাল্মীকি এবং বেদব্যাস। রামায়ণ ও মহাভারত আমাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে গিয়েছে, তবে সশ্রম নয়, বিনাশ্রম কারাদণ্ড। কথা সাহিত্য যে কত কঠিন কাজ তা লেখক ছাড়া আর কেউ বুঝতে পারে না। নিজেকে নিঃস্ব করে নিবেদন করায় বিন্দু মাত্র দ্বিধা থাকলে লেখক হবার কোনো চান্স নেই। আরো সব আশ্চর্য কথা, প্রত্যেকটি শত সপ্তাহের ধারাবাহিক উপন্যাস লেখকের পরমায়ু 2 বছর করে কমিয়ে দেয়। উপন্যাসের পরিণতিকালে যত বেশি বাধা তত সুলক্ষণ। বিখ্যাত এক উপন্যাসের ধারাবাহিক রচনাকালে পাঠক পাঠিকারা টেলিফোনে বলছেন, বন্ধ করুন,
এবং লেখকের মাথায় ঘোল ঢালুন। উনি সরকারি গ্রন্থালয়ে বসে লেখেন কেন? ওটা তো পড়ার জায়গা। পরের কিস্তির মধ্যে প্রাণ ভোমরা লুকিয়ে আছে। সেই সময় গৃহিণীর কণ্ঠে ও ব্যঙ্গের সুর। উপন্যাসের নায়িকাই যেন প্রতিদ্বন্দ্বী, তার সুখের সংসার ভেঙে দিতে চলেছে লেখক নিজেই। কোনো কৈফিয়ত না দিয়েই সাজানো বাগান শুকিয়ে দেওয়ার ক্ষমতা তারই থাকে। এমন পরিস্থিতিও হয় যখন ঘরে বাইরে সবাই ধৈর্য হারিয়ে ফেলে, ভাবে কবে সাপ্তাহিক কল্পনার এই সংসার বন্ধ হতে চলেছে। সম্পাদক অধৈর্য হয়ে জানতে চাইছেন কবে লিখতে পারবেন আগামী সংখ্যায় সমাপ্য, অথচ কিছু নেশাগ্রস্ত পাঠক লিখে পাঠাচ্ছেন এই ধারাবাহিক যেন কিছুতেই শেষ না হয়। শরৎ চাটুর্যের ধারাবাহিকের সময় পাঠকরা লেখককেও বিশ্বাস করতেন না। তারা রেজিস্ট্রি ডাকে অথবা টেলিগ্রাম করে দিতেন, খুব সাবধান, নায়িকার যেন কোনো রকম ক্ষতি না হয়, তাহলে তারা আর গ্রাহক থাকবেন না। এক একটা ধারাবাহিক যেন এক একটা ফাড়া। একমাত্র লেখকই যেন বুঝতে পারেন প্রত্যেক শেষের পরও আরো একটা শুরুর ইঙ্গিত থাকে, যেমন প্রত্যেকটা শুরুর আগেও একটা শেষ থেকে যায়। বিমল মিত্র ম্যাগনাম সাইজের সাপ্তাহিক ধারাবাহিকের মধ্যে ডুবে থাকতে ভালোবাসতেন। তারপর সমাপ্তির শেষে হাহাকার করতেন, বলতেন নিষ্ঠুর বিধাতাও চরিত্রদের ওপর এত অবিচার করেন না। এরই পাশে সৈয়দ মুজতাফা আলী, তিনি বলতেন, ব্রাদার, আমি বেদব্যাসের মতন কুচুটে নই। আমি পরমেশ্বরকে সোজাসুজি বলতে চাই, তুমি দয়াময় হতে পারো, কিন্তু তোমার সময় জ্ঞান নেই। তুমি বৃদ্ধকে তরুণী ভার্যা দাও, দন্তহীন বৃদ্ধকে